গ্রামে রমেশ নামের একটা খুব গরিব ব্যক্তি থাকত। রমেশের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার বাড়িতে গরমকালে একটা পাখাও ছিল না। ওরা দুজন স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে নিজের ঘরের খরচা চালাতো। তার একটা 10 বছরের মেয়েও ছিল, যার নাম প্রীতি ছিল। একদিন রমেশ কাজে যাচ্ছিল যে তক্ষুনি প্রীতি কাঁদতে শুরু করে। আমাকেও স্কুলে নিয়ে যাও বাবা। তুমি গত বছরও বলেছিলে যে তুমি আমাকে পরের বছর স্কুলে পাঠিয়ে দেবে। আমি আর তোর মা সারা দিন কঠোর পরিশ্রম করি, তারপরে আমরা আমাদের দুবেলা খাবার জোগাড় করতে পারি। স্কুলের ফিজ আমরা কি করে জমা করতে পারবো? আমি কিচ্ছু জানি না বাবা, শুধু এইটুকু জানো সুখিয়া কাকুর ছেলে বান্টি আজও আমাকে নিয়ে ঠাট্টা করছিল। তোকে কতবার বলেছি প্রীতি, সুখিয়া কাকুর বাড়িতে যাবি না তুই। গতবার মনে আছে তো, উনি তোকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে দিলেন আর তুই কাঁদতে কাঁদতে এসেছিলি। নর্মদা ঠিকই বলছে প্রীতি, সুখিয়া চাচা আমাদের গরিব মানুষদের পছন্দ করে না। ওনার কাছে ধন দৌলতের কোনো কমতি নেই, আর তাছাড়াও সুখিয়া চাচা নিজের পয়সা নিয়ে খুব অহংকার করে। তুমি একদম ঠিক বলেছ। সুখিয়া কাকুর পরিবারের লোকেরা পুরো গ্রামের গরিব লোকেদেরকে অপমান করেন। উনি তো গরিবদের বাচ্চাদেরকে নিজের বাড়ির বাইরে খেলাধুলো করতে দেন না। আরে এ তো কিছুই না নর্মদা, একদিন আমার খুব জল পিপাসা পেয়েছিল। আমি সুখিয়া চাচার কাছে গিয়ে ফ্রিজের ঠান্ডা জল চেয়েছিলাম বলে এর জন্য আমাকে উনি কত অপমানটাই না করলেন। তা সত্ত্বেও তুমি ওনারই ইটের ভাট্টিতে কাজ করো। কি আর করব বলো নর্মদা, কাজ না করলে যে পেট ভরবে না আমাদের। না হলে সুখিয়া চাচার মতন লোকের কাছে কে আর কাজ করতে চায় বলো তো? প্রীতি নিজের বাবার কথা শুনে চুপ করে যায়। তক্ষুনি তার কানে বাইরে থেকে একটা আইসক্রিমওয়ালার ডাক চলে আসে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে না, আমার আইসক্রিম একবার খেলে পরে মানালির মতন আনন্দ পাবে। প্রীতি আইসক্রিমওয়ালার কাছে গিয়ে বলতে শুরু করে, একটা আইসক্রিম আমাকেও দিয়ে দাও না দাদা। আইসক্রিমওয়ালার কাছে খুব দামি আইসক্রিম ছিল। সে জানতো যে প্রীতি আইসক্রিমটা কিনতে পারবে না। আমার কাছে 1 টাকা বা 2 টাকার আইসক্রিম নেই, বুঝেছো? তার মানে আমার আইসক্রিমের দামে শুরুই হলো 100 টাকা থেকে। দাও 100 টাকা দাও আর আইসক্রিম নিয়ে যাও। তক্ষুনি রমেশ আর তার স্ত্রী প্রীতির কাছে এসে দাঁড়িয়ে পড়ে। বাবা, আমিও আইসক্রিম খেতে চাই। মা, এই আইসক্রিমের দাম অনেক বেশি, আমার কাছে এত পয়সা নেই যে আমি তোমাকে দামি আইসক্রিম খাওয়াতে পারবো। তুমি আমাকে স্কুলেও তো পাঠালে না, আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুমি আমাকে একটা আইসক্রিমও খাওয়াতে পারো না? শোনো গো, আমার বাচ্চার কিছুদিন ধরে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তুমি তো জানোই নর্মদা, এই আইসক্রিমের দামই হলো 100 টাকা থেকে শুরু। আমি 100 টাকার আইসক্রিম কি করে কিনতে পারি বলো তো? আমার সারা দিনের রোজগারই তো হলো 50 টাকা, তাও হয় না। তুমি একটু ভাবো না, যখন আমাদের মেয়ে বড় হয়ে যাবে তখনও আমাদের ব্যাপারে কি ভাববে যে ওর মা বাবার পয়সা করি আইসক্রিম খাওয়ানোর জন্যও ছিল না। ঠিক আছে নর্মদা, তুমি চিন্তা করো না, আমি আজকেই সুখিয়া চাচার কাছ থেকে কিছু পয়সা অ্যাডভান্স নিয়ে নেব, আর নিজের মেয়ের জন্য কালকেই আইসক্রিম অবশ্যই খাওয়াবো। নিজের বাবার কথা শুনে প্রীতি খুশি হয়ে যায় আর রমেশ কাজে চলে যায়। বিকেল বেলায় নিজের কাজ শেষ করার পর রমেশ সুখিয়া কাকুকে বলে, আমার 100 টাকা অ্যাডভান্স লাগবে বাবু। কি বললে? 100 টাকা অ্যাডভান্স? আরে তোর আবার অ্যাডভান্সের কি প্রয়োজন পড়ে গেল? না তোর বাড়িতে বিদ্যুৎ আছে না পাখা, ডাল রুটি ছাড়া তো তুই কিছু খাস না। আমার মেয়ে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। ও আরে আইসক্রিমের দাম তো মাত্র 5 টাকা বা 10 টাকা, তার জন্য 100 টাকা তোর কেন দরকার পড়লো রে? আসলে ও একটু বেশি দামি আইসক্রিম খেতে চায়। আরে তোর কি মাথা খারাপ নাকি? তুই ওকে বলিসনি নাকি তোর যোগ্যতা হলো 50 টাকার আইসক্রিম খাওয়ানো নয়? যা এখান থেকে, যা তো। যত সব ভুলভাল লোক। আগেকার লোকেরা যখন অসুখ হতো তখন পয়সা অ্যাডভান্স চাইতো, আর এখন আইসক্রিম খাওয়ার জন্য এরা অ্যাডভান্স চাইছে।
রমেশ চোখে অশ্রু নিয়ে খুব উদাস মনে বাড়ি ফেরত চলে আসে। পরের দিন সেই আইসক্রিমওয়ালাই আবার আওয়াজ লাগাতে শুরু করে। প্রীতি খুশির চোটে খুব লাফাতে লাফাতে রমেশকে বলে, বাবা, তুমি কালকে বলেছিলে না যে তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে আজকে? না মা, সুখিয়া চাচার কাছে আমি পয়সা তো চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে পয়সা দেননি। কিন্তু আমি আইসক্রিম খেতে চাই। তুমি তো কাল কথা দিয়েছিলে যে তুমি আমাকে আজ আইসক্রিম নিশ্চয়ই খাওয়াবে। জেদ করো না সোনা, তোমার বাবার কাছে সত্যি একদম টাকা নেই। রমেশ আর নর্মদা কাজে চলে যায়, কিন্তু প্রীতির আইসক্রিম খাওয়ার খুব মন ছিল। এই নাও দাদা, আমার কাছে থাকা সমস্ত পয়সা নিয়ে নাও আর আমাকে আইসক্রিম দিয়ে দাও। আইসক্রিমওয়ালা যখন প্রীতির দেওয়া টাকাগুলো দেখে, তখন তার মধ্যে খুব মুশকিলে 3 বা 4 টাকা ছিল। আরে এই সামান্য পয়সাতে এই আইসক্রিম হয় না বাবা, তুমি এখান থেকে যাও তো। প্রতিদিন আমার মাথা খারাপ করতে চলে আসে। আরে যখন তোর বাবার এত যোগ্যতাই নেই আইসক্রিম খাওয়ানোর, তাহলে কেন জেদ করিস? ভুলটা তো আমারই। তোদের এই ভিখারির মহল্লে আমার আশাটাই উচিত হয়নি। প্রীতি খুব দুঃখী হয়ে যায়। প্রীতি একটা গাছের নিচে বসে কাঁদে, কিন্তু যখনই প্রীতির চোখের জল সেই গাছের নিচে পড়ে, গোলাপি রঙের একটা ধোঁয়া বেরোয়, আর তার মধ্যে থেকে একটা খুবই সুন্দর পুরুষ, যার পাখাও ছিল, হাসতে হাসতে প্রীতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কে গো তুমি? ভয় পেও না প্রীতি, আমি হলাম দেব, যে এই গাছের কাছে অনেক বছর ধরে বন্দী হয়ে রয়েছিলাম। অনেক বছর আগে আমিও একজন মানুষ ছিলাম। একদিন আমি ভুলবশত একজন সাধুর তপস্যা ভঙ্গ করে দিই। ওই সাধুই আমাকে অভিশাপ দিয়ে দেন, আর ওনার অভিশাপের কারণেই আজকে 100 বছর পরে আলাদা আলাদা যোনিতে পরিবর্তিত হয়ে যায়। ওই সাধু বলেছিলেন যে যখন কোনো গরিব এই গাছের নিচে নিজের চোখের জল ফেলবে, তখন তুমি তাকে সাহায্য করে দিয়ে এই গাছের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তোমাকে সাহায্য করলেই আমার মুক্তির মার্গ বেরিয়ে আসবে। তোমার চোখের জল খুবই মূল্যবান, তাই এইভাবে তুমি চোখের জল ঝরিও না। প্রীতি সমস্ত ঘটনা সেই সুন্দর লোকটাকে বলে দেয়। ওই লোকটা প্রীতির কথা শুনে খুব খারাপ পেল। চিন্তা করো না, নিজের বাড়িতে ফিরে যাও। কালকে তোমার পছন্দের আইসক্রিম নিজে নিজেই তোমার কাছে চলে আসবে। এইটুকু বলে দেব ওখান থেকে চলে যায়, আর প্রীতি খুশি খুশি নিজের বাড়িতে চলে যায়। সকালে প্রীতি আইসক্রিমওয়ালার ওয়েট করতে শুরু করে। তক্ষুনি হঠাৎ প্রীতির বাড়ির ঠিক ওপরে হাওয়াতে উড়তে উড়তে ড্রোন ঘুরতে থাকে। দেখতে দেখতেই ড্রোন থেকে অনেকগুলো দামি আইসক্রিম পড়তে শুরু করে। প্রীতি খুশির চোটে নিজের বাবাকে বলে, দেখো না বাবা, অনেকগুলো আইসক্রিম। আরে এ তো অনেক আইসক্রিম দেখছি, কিন্তু কে পাঠালো? প্রীতি সমস্ত ঘটনা নিজের বাবাকে বলে দেয়। প্রীতি পেট ভরে অনেকগুলো আইসক্রিম খেয়ে নেয়, আর খাওয়ার পর ও নিজের বাবাকে বলে, বাবা, আমি আইসক্রিম আমাদের বন্ধুদেরকেও খাওয়াতে চাই। সেই দিনের পর রোজ সকাল সকাল প্রীতির বাড়ির ওপরে ড্রোন উড়তে শুরু করে, আর অনেকগুলো আইসক্রিম প্রীতির ঘরের সামনে পড়ে যায়। প্রীতি গরিবদেরকে ফ্রিতে আইসক্রিম খাইয়ে দেয়, আর বাকি আইসক্রিমগুলো রমেশ গিয়ে বিক্রি করে আসে। কিছু দিনের পর সেই আইসক্রিমওয়ালাই গ্রামের সুখিয়ার কাছে গিয়ে বলতে শুরু করে, গ্রামের একটা বাচ্চার কাছ থেকে আমি শুনতে পেয়েছি যে রমেশের কাছে যে এত আইসক্রিম আসছে না, সেটা হলো ওই গাছের দেবী পাঠাচ্ছেন। আমার পুরো ব্যবসা একেবারে জলে ডুবে গেল। কিছু একটা করুন সুখিয়া চাচা। হ্যাঁ, সে তো আমিও জানি, কিন্তু আমি আর কি করতে পারি বলো? আমারও তো রমেশকে দেখে খুবই হিংসে হয়। তুই একটা কাজ করছিস না কেন? যখন তুই সবকিছু জানতেই পেরে গেছিস, তাহলে তুইও ওই গাছের নিচে গিয়ে চোখের জল ফেলে দেখবার। হতে পারে তো ওই দেব তোর ওপরেও দয়া মায়া দেখিয়ে আইসক্রিম তোর বাড়িতে পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ, ওই দেবতা যদি তোর সামনে চলে আসে, তাহলে ওই দেবতাকে তুই বলিস জানো যে কয়েকটা আইসক্রিম জানো আমার বাড়িতেও পাঠিয়ে দেন। আইসক্রিমওয়ালাকে সুখিয়ার কথাটা খুব পছন্দ হয়। সে সঙ্গে সঙ্গে গিয়ে গাছের নিচে বসে কাঁদতে শুরু করে, আর তক্ষুনি দেব তার সামনে এসে বলেন, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন?
আইসক্রিমওয়ালা নিজের কুমিরের অশ্রু বইয়ে নিজের গরিবের কথা বলতে শুরু করে। তুমি একদম সঠিক সময়েই এসেছো। আজকে আমার মুক্তির দিন। তুমি একদম চিন্তা করো না। কাল থেকে তোমার বাড়িতে আর তোমাকে যে পাঠিয়েছে তার বাড়িতেও ড্রোনের সাহায্যে আইসক্রিম পাঠিয়ে দেওয়া হবে। এইটুকু বলে দেব অদৃশ্য হয়ে যায়। আইসক্রিমওয়ালা খুশির চোটে সমস্ত ঘটনা সুখিয়াকে বলে দেয়। আর পরের দিন সকালে ওই দুজনের বাড়ির ওপরে ড্রোন উড়তে শুরু করে, কিন্তু তার মধ্যে থেকে আইসক্রিমের জায়গায় ছোট্ট ছোট্ট বরফের টুকরো পড়তে শুরু করে দেয়, যার থেকে সুখিয়ার ঘরের অনেক লোকসান হয়। আর এই অবস্থায় ওই আইসক্রিমওয়ালারও হয়ে গেল। সুখিয়া বরবাদ হয়ে গেল আর আইসক্রিমওয়ালারও এরকমই অবস্থা হলো, মানে খারাপ কাজের খারাপ অবস্থা।